আমাদের বিচার কে দেবে? প্রশ্ন তুললেন আরজি করে বিনা চিকিৎসায় মৃত যুবকের শোকার্ত মা। বেলেঘাটায় জোড়া ফ্ল্যাট, হাতিয়ারার ভিলা, সন্দীপের আরও সম্পত্তির হদিশ। অভিযোগে ধর্ষণের উল্লেখ নেই, দাবি পুলিশ সুপারের। বামেরা তুলছে চাপ দিয়ে বয়ান বদলের চেষ্টার তত্ত্ব। পোস্ট করার আগে তথ্য যাচাই করুন, মোক্ষম পরামর্শ সাংসদ দেবের। কুণালের পাল্টা চৈতন্য দেব কটাক্ষ। আরও বাড়বে আন্দোলনের ঝাঁঝ, নয়া কর্মসূচি ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। এবার বিচারের দাবিতে সরব হলেন আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মৃত যুবকের মা কবিতা দাস। অভিযোগ, হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে 22 বছরের বিক্রম ভট্টাচার্যের। বিক্রমের মা জানালেন, চিকিৎসকের মৃত্যুর বিচার তিনিও চান, কিন্তু তার একমাত্র পুত্র যেভাবে কষ্ট পেয়ে মারা গিয়েছেন তার বিচার কে করবে? কবিতার প্রশ্ন, তবে কি চিকিৎসকেরা সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছেন? কন্যগড়ের যুবক বিক্রম লরি দুর্ঘটনার মুখে পড়েন, গুরুতর জখম হয় তার পা। প্রথমে তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়। কবিতার অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগ এবং আউটডোরের মধ্যে শুধু দৌড়ে বেরিয়েছেন চিকিৎসার জন্য, কোথাও কোনো চিকিৎসক ছিলেন না। কবিতার কথায়, কোনো চিকিৎসক আসেননি। একজন গুরুতর আহত রোগীকে কোনো পরিষেবা দিতে পারেনি হাসপাতাল, একটা ডাক্তার নেই। আমার ছেলেটা চোখের সামনে চিকিৎসা না পেয়ে তোড়পে মরেছে, শেষে হার্ট ফেল করলো। এরপরেই বিচার চেয়েছেন কবিতা। তিনি বলেন, এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা এত যন্ত্রণা পেয়ে মরল। তবে কবিতা জানিয়েছেন, তিনিও একজন মা, তিনিও চান আরজিকরের চিকিৎসক বিচার পান, কিন্তু তা বলে পরিষেবা কেন বন্ধ থাকবে সেই প্রশ্নই তুললেন তিনি। তার কথায়, আমরা কি চাই না একটা মেয়ের বিচার হোক? একটা মেয়ের যেভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা কি চাই না তার বিচার হোক? আমরাও তো মা, কিন্তু আজ আমার সন্তান চলে গেল বিনা চিকিৎসায়। ডাক্তারদের বিচার চাইছি, কেন পরিষেবা দিচ্ছে না? ওরা কি প্রতিশোধ নিচ্ছে সাধারণ মানুষের উপর? শুক্রবার আরজিকর হাসপাতালে আহত ছেলেকে নিয়ে গিয়ে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাও জানিয়েছেন কবিতা এবং তার মা ভারতী মালাকার। একবার জরুরি বিভাগ, একবার আউটডোরে দৌড়েছেন তারা। কবিতার কথায়, আমরা করিডিয়াম বিল্ডিংয়ে গিয়ে জিজ্ঞেস করি চিকিৎসক রয়েছেন কিনা। এক ম্যাডাম বললেন নেই। এরপরে আউটডোরে নিয়ে গেলাম, টিকিট করলাম, সেখানে চেম্বারের দরজা ধাক্কা দিলাম। একজন ম্যাডাম বেরিয়ে এসে বললেন, ডাক্তার নেই, অপেক্ষা করুন। ছেলের পা দিয়ে তখন রক্তপাত হচ্ছে। মৃতের মায়ের অভিযোগ, সেই সব দেখার পরেও দীর্ঘক্ষণ কোনো চিকিৎসক আসেননি। তিনি বলেন, প্রায় 1-1.5 ঘন্টা পর আউটডোরে ডাক্তার এলেন, নির্দেশ দিলেন সেলাই করো, ব্যান্ডেজ করো। তারপর আবার জরুরি বিভাগে নিয়ে আসি, চিকিৎসক পায়ে ব্যান্ডেজ করেন। তারপর আবার আউটডোরের বিল্ডিংয়ে চিকিৎসককে সই করাতে যাই, কেউ নেই। একবার এমার্জেন্সি, একবার আউটডোরে দৌড়ে বেরিয়েছি। এদিকে ছেলের রক্তপাত হয়েই চলেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, শুক্রবার সকাল 9টা-10টা নাগাদ ওই যুবককে ভর্তি করানো হয়। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি পায়ের এক্স-রে, মাথার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসায় বিক্রম সেভাবে সাড়া দিচ্ছিলেন না। যদিও বিক্রমের মা দাবি করেছেন, তার ছেলের সিটি স্ক্যান করানো হয়নি। এক্স-রে করাতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই অসাড় হয়ে আসছিলেন তিনি। কবিতার কথায়, ব্যান্ডেজ করার পরেও রক্তপাত বন্ধ হয়নি। এক্স-রে রুমে নিয়ে গেলাম, দেখলাম নিঃশ্বাস নিচ্ছে, একটু চোখ সরালাম, দেখলাম আর নেই। আর এজন্য তিনি হাসপাতালের পরিষেবার দিকেই আঙুল তুলেছেন। কবিতা বলেন, ছেলেটার শরীর সাদা হয়ে যাচ্ছে, ডাক্তার নেই, ডাকছি, কেউ আসছেন না। কোনো ডাক্তার আসেননি, যারা আন্দোলন করছিলেন কেউ আসেননি। চোখের সামনে চলে গেল ছেলেটা, ওর কি দোষ? এত কষ্ট পেল, ওর যন্ত্রণা আমার হচ্ছে। অনেক সময় দিয়েছে ছেলেটা, কিন্তু কোনো পরিষেবা ছিল না। যুবকের দিদা বলেন, ঘরে মিটিং হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসে কেউ রোগী দেখলেন না। একজন নার্স এসে উল্টে আমাকে মুখ করলেন। একজনের জন্য 1000 মায়ের কোল খালি হোক, চাইব না, এটা বিচার নয়। ডাক্তার চিকিৎসা না করলে কোথায় যাব? আমাদের তো টাকা নেই, আমরাও বিচার চাই। কন্যগড় পরিষেবার চেয়ারম্যান স্বপন দাস বলেন, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হলে কি করে চলবে? সাধারণ মানুষ কোথায় যাবেন? দাবি নিয়ে বক্তব্য নেই। আপনারা আন্দোলন করুন, কিন্তু মানুষের জীবন চলে গেলে কাকে নিয়ে আন্দোলন করবেন? এই নিয়ে শুক্রবার সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি আন্দোলনকারীদের আবারও কাজে ফেরার আহ্বান জানান। তার কথায়, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য, তবে তাদের এমনভাবে প্রতিবাদ করার আহ্বান জানায় যাতে পরিষেবা ব্যাহত না হয়। ক্যানিং বেলেঘাটার পর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও এক বাড়ির হদিশ। নিউটাউন সংলগ্ন হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে 3তলা একটি বাড়ির মালিক তিনি। সেখানে থাকতেন সন্দীপের মা বাবা। তবে ছেলের কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করার পর থেকেই বাড়ি খালি। সূত্রের দাবি, সন্দীপের মা বাবা আপাতত শিলিগুড়িতে মেয়ের বাড়িতে রয়েছেন। হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানের 3তলা একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, নাম ঘোষ ভিলা।
সম্প্রতি তাতে লিফটও লাগানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেই সময় সন্দীপও এসেছিলেন বাড়িতে। তবে এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে বাড়িটি। বাড়ির দেওয়ালে 15ই আগস্ট তারিখ দেওয়া সিবিআই এর নোটিশ লাগানো রয়েছে, যে নোটিশে সন্দীপ ঘোষের নাম রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘোষবিলার বাসিন্দা ছিলেন সন্দীপের মা বাবা। মাঝে মধ্যেই নতুন নতুন গাড়ি নিয়ে বাড়িতে আসতেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সঙ্গে থাকত প্রচুর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, সন্দীপের মতোই তার বাবা মায়েরও মারাত্মক ঔদ্ধত্য ছিল। চাঁদা চাইতে গেলে দোতলার ওপর থেকে ছুঁড়ে দিতেন টাকা। এলাকার কারোর সঙ্গে মিশতেন না। আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসতেই বাড়ি ছেড়েছেন তারা। প্রসঙ্গত, ইতিমধ্যে ক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল বাংলোর হদিশ মিলেছে। নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। তারপর বেলেঘাটায় আরও 2টি ফ্ল্যাটের সন্ধান মিলল। সেখানকার যে 4তলা বাড়িতে সন্দীপ থাকেন তার কিছুটা রয়েছে, আরও 2টি ফ্ল্যাট রয়েছে তার নামে। এর মধ্যে 1তলার ফ্ল্যাটটি অফিস হিসেবে ব্যবহার করতেন তিনি। 3তলার ফ্ল্যাটটিও তার নামে রেজিস্ট্রি করা। গ্যারেজে রয়েছে দামি গাড়িও। আবাসনের কেয়ারটেকার জানিয়েছেন, মাস 3-4 আগেই কেনা হয়েছে এসইউভিটি। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন আগেই জানিয়ে দিয়েছেন, অভিযোগপত্র বা নির্যাতিতার বয়ানে ধর্ষণের উল্লেখ নেই। এরপরে শনিবার বেলা গড়াতেই স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের সদস্যরা। পরিস্থিতি সামলাতে থানার মূল ফটক বন্ধ রাখতে হয় পুলিশকে। থানার লোহার গেটে ধাক্কাধাক্কি শুরু করেন বিক্ষোভকারীরা। রাতের ঘটনা প্রসঙ্গে গোপন জবানবন্দির জন্য শনিবার সকালে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় জেলার এক আদালতে। সেই আদালত চত্বরের সামনে গিয়েও বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। আদালত চত্বরের সামনে আরজিকরের ঘটনার প্রতিবাদে সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তারা। একই সঙ্গে স্লোগান ওঠে নির্যাতিতার পরিবারের উপর চাপ দিয়ে বয়ান বদলানোর চেষ্টার অভিযোগ নিয়েও। বামেদের অভিযোগ, ওই ঘটনায় বয়ান বদলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। আদালত চত্বরের সামনে বিক্ষোভ প্রদর্শনের কারণ প্রসঙ্গে সিপিএম কর্মী ঐক্যতান দাশগুপ্ত বলেন, কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল। তার নিম্নাঙ্গ বিবস্ত্র অবস্থায় ছিল। ইতিমধ্যে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে হাসপাতালে নিয়ে যায়। যত রাত বাড়তে শুরু করলো, পুলিশ সুপার থেকে শুরু করে ডিএসপি, পুলিশের বড় কর্তারা হাসপাতালে পৌঁছান। মেয়েটির মায়ের সঙ্গে সেখানে আলাদা করে কি কথা হয়েছে তা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানতে পেরেছি মেয়েটির মায়ের বয়ানে কোথাও ধর্ষণ শব্দের উল্লেখ নেই। আমরা জানি না এর পেছনে কি অজ্ঞাত কারণ রয়েছে। আমাদের কাছে খবর এসেছে পুলিশ মেয়েটিকে বিভিন্নভাবে মন্ত্রণা দিচ্ছে যাতে সে বয়ান বদলায়। প্রসঙ্গত, হুগলিতে শুক্রবার রাতের ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে সমাজ মাধ্যমে আগেই সতর্ক করা হয়েছে। নাবালিকা এবং তার পরিবারের গোপনীয়তা যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কোনো রকম গুজব ছড়ানোর চেষ্টা হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও সাবধান করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার অবশ্য আগেই বলেছেন, সমাজ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন এটি ধর্ষণের ঘটনা, কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই, অভিযোগপত্র বা নির্যাতিতার বয়ানে ধর্ষণের অভিযোগের কোনো উল্লেখ নেই। শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। বামেদের তরফে শনিবার স্থানীয় থানায় এবং আদালতে বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, এই বর্বরোচিত ঘটনা কারা ঘটিয়েছেন তা ওই নির্যাতিতা বলতে পারবেন। পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। যারা দোষী তাদের অবশ্যই খুঁজে বার করবে পুলিশ। আমাদের বিশ্বাস রয়েছে পুলিশ প্রশাসনের উপর। অল্প দিনের মধ্যেই পুলিশ এই ঘটনার সত্যতা উদ্ঘাটন করবে। বিজেপি এবং সিপিএম পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গিয়েছে, খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তৃণমূল কংগ্রেসে ফের কুণাল ঘোষ বনাম দীপক অধিকারী ওরফে দেব। তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সকালে খোঁচা দিয়েছিলেন ঘাটালের সাংসদকে, যা নিয়ে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে যায়। আগেও কুণাল সাংবাদিক বৈঠক বা সোশ্যাল মিডিয়ায় দেবের সমালোচনা করেছেন। দেব তার জবাবও দেন। ব্যতিক্রম হলো না আজও। সকালে সোশ্যাল মিডিয়ায় 2টি ছবি পোস্ট করে কুণাল লেখেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গত 12ই মার্চ সেখানে ছিলেন কর্তা ব্যক্তিরাও। এরপর কদিন আগে 4 সেপ্টেম্বর সাংসদ দেব ওটাই আবার উদ্বোধন করেন। কুণাল আরও লিখেছেন, উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম আসে। মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়। এলাকার মানুষ তো অবাক। সুপারস্টার বলেই এত বেঞ্জির সাহসী কাণ্ডটা করে যায়। সুপারস্টার বলেই এত বেঞ্জির সাহসী কাণ্ডটা করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো। অভিনন্দন দেব। যদিও কুণালের বক্তব্য যে সঠিক নয় তা স্পষ্ট করে দিয়েছেন দেব।
তিনি কুণালের টুইট রিটুইট করে এক্স হ্যান্ডেলে লেখেন, নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গিয়েছে। এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না এবং সিটি স্ক্যানের পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক। দেবের পোস্টের পাল্টা কুণাল লিখেছেন, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট, যত যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না, উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্য দেব সাধছ। পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষেতা করছো। তবে তৃণমূলের 2 নেতার মধ্যে চাপানুতার উপভোগ করছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে কটাক্ষ করে লিখছেন, ডাবল চাকরির বদলে ডাবল উদ্বোধন, আর তাতেই অর্থের অপচয়। দুবার একই প্রকল্পের উদ্বোধনের পিছনে কি রয়েছে? কাটমানির গল্প। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পার। 1 মাস কাটতে চললেও এখনও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের ভিড়। সঞ্জয় রায় ছাড়া গ্রেপ্তার হয়নি কেউই। সুবিচারের দাবিতে এখনও পথে নেমে জারি আন্দোলন। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবার নয়া কর্মসূচির কথা ঘোষণা করলেন তারা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, রবিবার সকাল 10টায় অভয়া ক্লিনিক করবেন তারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে। এরপর বিকেল 5টায় মানববন্ধন করবেন তারা। জাতীয় সঙ্গীতে সুরে সুরে সুবিচারের দাবি জানাবেন মিছিলকারীরা। মধ্যরাতে ফের সকলকে পথে নামার আহ্বান জানান জুনিয়র চিকিৎসকরা। বলে রাখা ভালো, ওই দিন ফের রাত দখলের ডাক দিয়েছেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিমো। এর আগে গত 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের ডাক দিয়েছিলেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকরের তরুণী চিকিৎসক হত্যা মামলার শুনানি। ওই দিন আদালতে কি হয় সেদিকে নজর সকলের। সকাল 10টা থেকে 8 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়ে সকলকে পথে নামার আহ্বান জুনিয়র চিকিৎসকদের। সুবিচারের দাবিতে 30 দিনের মাথায় মিছিলকারীরা পথে নেমে প্রশ্ন তুলবেন, আর কবে? ওই দিনই জনতার মতামত। রাজপথে আদালত কর্মসূচির ডাকও দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। অভয়া ক্লিনিকের আশেপাশের কোনো এলাকায় কর্মসূচি আয়োজন করা হবে। সেদিন সাধারণ মানুষ এই হত্যাকাণ্ড সম্পর্কিত নিজস্ব মতামত জানাতে পারবেন। এরপর রাত 9টায় হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। সমাজের সকল স্তরের মানুষকে পথে পথে নেমে মিছিল করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।